সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ যে পদ্ধতিগুলি, মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে যে পদ্ধতিগুলি আছে সেগুলি নিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করছি। বিগত দুটি ক্লাসে একটি প্রশ্ন থেকে কিভাবে আগে আসলে আগে যায় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে হয়, কিভাবে শেষে আসলে আগে যায় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে হয় তা আমরা দেখেছি। আজকে আমরা গড় পদ্ধতিতে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নিরূপণ করতে হয় তা দেখব। আমাদের ওই একই প্রশ্ন, যে প্রশ্নটি দিয়ে আমরা আগে আসলে আগে যায় পদ্ধতিতে করেছি, শেষে আসলে আগে যায় পদ্ধতিতে করেছি, এবং আজকে সেই একই প্রশ্ন দিয়ে গড় পদ্ধতিতে আমরা সমাপনী মজুদের মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা দেখব। তাহলে দেখো, আমরা এখানে লিখব মার্টিন জুনিয়র। আমাদের ওই প্রতিষ্ঠানের ওই যে প্রশ্ন আমরা লিখেছিলাম সেখানে প্রতিষ্ঠানের নাম ছিল মার্টিন জুনিয়র। তো মার্টিন জুনিয়রের মাল খতিয়ান গড় পদ্ধতি, আমাদের কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করা। প্রারম্ভিক যে যথারীতি প্রথমে সমাপনী মজুদের জন্য যে ঘর বা মজুদের জন্য যে ঘর, সেই ঘরে আমরা প্রারম্ভিক জের বসাবো 200 একক 40 টাকা দরে 8000 টাকা। এরপরে দেখো, যখন আমরা 10 তারিখে ক্রয় করছি 500 একক 45 টাকা দরে 22,500 টাকা, যখন আমরা ক্রয় করব সেই ক্রয়কৃত পণ্য সহ আমরা যখন মজুদ নির্ণয় করব, সমাপনী মজুদের মূল্য বা ওই তারিখের মজুদ নির্ণয় করব, সেখানে গড় পদ্ধতিতে কি করতে হয়? এই যে আমরা 500 একক ক্রয় করেছি, আমাদের আগে ছিল দেখো 200 একক, সেই 200 এককের সাথে এই 500 একক যোগ করে দিবে তোমরা। 200 একক আর 500 একক মিলে হবে 700 একক। এরপরে আমরা যে 500 একক ক্রয় করেছি সেগুলির মূল্য হচ্ছে 22,500 টাকা। তো এই 22,500 টাকার সাথে আমাদের আগের যে মূল্য 8,000 টাকা ছিল, এই মূল্যের সাথে মূল্য যোগ হবে, যোগ হয়ে মোট মূল্যের ঘরে বসবে। আগের 8,000 আর 22,500 মিলে হচ্ছে 30,500। তাহলে যখনই আমরা ক্রয় করব, যত একক ক্রয় করব, আমার মজুদের ঘরে যে একক আছে তার সাথে ওই নতুন ক্রয়কৃত একক যোগ হয়ে যাবে, এবং মজুদের ঘরের যে মূল্য, মজুদের ঘরের ভেতরে যে মূল্যের জন্য যে ঘর আছে, সেই ঘরের যে মূল্য আমাদের আগে থেকে ছিল তার সাথে নতুন ক্রয়কৃত পণ্যের মূল্য যোগ হয়ে মোট মূল্য বের করতে হবে। মোট মূল্যকে মোট একক দিয়ে আমরা ভাগ করব, তাহলে কিন্তু আমরা গড় মূল্য পাবো। মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় মূল্য পেয়ে যাব। সুতরাং গড় পদ্ধতিতে আমাদের সবসময় যখনই আমরা পণ্য ক্রয় করব অথবা ক্রয়কৃত পণ্য ফেরত দিব, তখন গড় মূল্য নির্ণয় করতে হবে। গড় মূল্য নির্ণয় করাটাই হচ্ছে আমাদের আগে থেকে যত একক পণ্য ছিল সেই এককের সাথে নতুন করে যা আমরা ক্রয় করেছি সেই তত একক যোগ করব, এবং আগে যা মূল্য ছিল সেই মূল্যের সাথে নতুন ক্রয়কৃত মূল্য যোগ করে মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করলে গড় মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা এটিকে এভাবে দেখাতে পারি। মনে করো তোমার কাছে 10 টাকা দামের 4টি কলম আছে, তাহলে প্রত্যেকটি 10 টাকা দাম, 4টি কলম আছে, তাহলে এই 4টি কলমের মোট মূল্য হচ্ছে 40 টাকা। এরপরে আমরা আরো 6টি কলম ক্রয় করলাম যেগুলো হচ্ছে 12 টাকা দামে, তাহলে 6টি কলম 12 টাকা দামে হচ্ছে এই 6টি কলমের মোট মূল্য হচ্ছে 72 টাকা হবে, 72 টাকা হবে। তাহলে এখন যদি কেউ আমাদেরকে বলে যে এই যে আমরা 4টি কলম 10 টাকা করে 40 টাকায় ক্রয় করলাম, আবার 12টি কলম 6 টাকা করে 72 টাকায় ক্রয় করলাম, এই মোট 10টি কলম আমরা ক্রয় করেছি, 10টি কলমের গড় মূল্য কত? তাহলে আমরা কিভাবে গড় মূল্য বের করতে হবে? এই দুইটি মূল্যকে যোগ করে দিব আমরা, এই দুইটি মূল্যকে যোগ করে
দেখো 2, তাহলে মোট মূল্য যে 112 টাকা আসছে, সেই মোট মূল্য 112কে আমরা মোট কতটি কলম ক্রয় করেছি? 10টি কলম ক্রয় করেছি, 10 দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু আমরা গড় মূল্য পেয়ে যাব। ঠিক এখানেও একই রকম ভাবে আমাদের আগে থেকে 200 একক পণ্য ছিল, এগুলি 40 টাকা দরে 8000 টাকা মূল্য। আবার নতুন করে আমরা 500 একক, এখানে যেমন দেখো আমরা 10টি 4টি কলম 10 টাকা করে 40 টাকা, 6টি কলম 12 টাকা করে হচ্ছে 72 টাকা। আমরা কি করেছি? মোট মূল্য বের করেছি, মোট মূল্যকে মোট একক, মোট কলম কয়টি? 10টি, 10 দ্বারা ভাগ করেছি। এখানেও ঠিক একইভাবে আমরা গড় মূল্য বের করব। আমাদের আগে থেকে ছিল 200 একক পণ্য, আমরা নতুন করে আরো ক্রয় করেছি 500 একক, তাহলে 200 আর 500 700, যেমনটা এখানে 4 আর 6 মিলে 10টি কলম হয়েছে। আগে থেকে আমার মূল্য ছিল 8000, নতুন করে যে 500 একক ক্রয় করেছি তার মূল্য 22,500, তাহলে 8000 আর 22,500 মিলে হচ্ছে 30,500, যেমনটা এখানে 4টির দাম ছিল 40 টাকা, 6টির দাম 72 টাকা, মোট মূল্য 112 টাকা। তাহলে এই 30,500কে যখন আমরা 700 দিয়ে ভাগ করব, এখানে গড় মূল্য আসবে। এখানে যেমন গড় মূল্য আসবে, ঠিক এখানেও একইভাবে গড় মূল্য আসবে। তাহলে 43.571429 টাকা হচ্ছে আমাদের এই পণ্যগুলি, যে পণ্যগুলি এখন আমাদের কাছে আছে 700 একক পণ্যের গড় মূল্য। আশা করি কিভাবে গড় নির্ণয় করতে হবে তোমরা বুঝতে পেরেছ। এরপর 15 তারিখ আমরা পণ্য বিক্রয় করেছি, আমরা 500 একক পণ্য বিক্রয় করেছি। তাহলে গড় পদ্ধতিতে গড় মূল্য যখন নির্ণয় করব, যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করতে যাব, 500 একক পণ্য কত টাকায় বিক্রয় করেছি সেটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে যাচ্ছি, ওই 500 একক পণ্যের ক্রয় মূল্য কত। তাহলে গড় পদ্ধতিতে গড় মূল্যকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য বিবেচনা করা হয়। যেহেতু এখানে আমরা গড় মূল্য বের করেছি, মজুদের ঘরে দর আছে একটা, তাহলে আমাদের কাছে 700 একক পণ্য আছে, সেখান থেকে যদি আমরা 500 একক পণ্য বিক্রয় করি, সেই 500 এককের ক্রয় মূল্য আমরা কত নিব? যেহেতু আমরা এখানে গড় মূল্য বের করেছি, এই গড় মূল্যটাই ওই পণ্যের একক প্রতি ক্রয় মূল্য হিসাবে বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে বিবেচিত হবে। তাহলে 500 একক পণ্য 43.571429। দেখো দশমিকের পরে আমরা এখানে যদি দশমিক আসে এবং দশমিকের পরে অনেক সংখ্যা থাকে, তাহলে কমপক্ষে আমরা চেষ্টা করব 6টি ঘর নেওয়ার জন্য। আমরা এখানে 6 ঘর নিয়েছি, 43-এর পরে 43.571429, তাহলে 43.571429 500 একক পণ্যকে এই গড় মূল্য দ্বারা গুণ করলে 21,786 টাকা। তাহলে 21,786 টাকা হচ্ছে আমাদের এই 500 একক পণ্যের গড় মূল্য। ফাইফো বা লাইফো পদ্ধতি যদি হতো, তাহলে এখানে একের অধিক দর থাকতো, আমরা ফাইফো হলে প্রথম থেকে, লাইফো হলে শেষ থেকে দর নিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতাম। কিন্তু গড় পদ্ধতির একটি সুবিধা হচ্ছে একের অধিক কোনো দর থাকবে না, একটাই দর থাকবে, যেটা আমরা গড় মূল্য আগে বের করে নিব, এবং যখন আমরা বিক্রয় করব সেই গড় মূল্যকেই বিক্রিত পণ্যের একক প্রতি ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা 700 একক পণ্য থেকে 500 যদি বিক্রয় করে ফেলে, আমাদের কাছে আর 200 একক পণ্য থাকবে। এই 500 এককের গড় দাম হচ্ছে 21,786 টাকা, এবং 30,500 টাকা ছিল আমাদের, সেখান থেকে 21,786 যেটা বিক্রয় করে ফেলবো, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিলে আমাদের কাছে আর মজুদ থাকবে 8,714 টাকা। 200 এককের দাম, 200 এককের মূল্য 43.571429 টাকা করে, 8,714 টাকা। এই হচ্ছে গড় পদ্ধতিতে গড় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয় করার পরে আর কত একক পণ্য মজুদ আছে তার দাম নির্ণয়ের প্রক্রিয়া। এরপরে দেখো আমরা আবার ক্রয় করেছি 20 তারিখে 400 একক পণ্য, 47 টাকা 50 পয়সা করে, 19,000 টাকা। তাহলে 400 একক পণ্য যেহেতু আবার নতুন করে ক্রয় করেছি, আবার নতুন করে আমাদের গড় মূল্য বের করতে হবে। প্রসেস একই, প্রক্রিয়া একই। আমাদের আগে থেকে আছে 200 একক পণ্য, মানে যেই তারিখে আমরা ক্রয় করেছি তার আগের তারিখে যত একক পণ্য থাকবে তার সাথে নতুন ক্রয়কৃত পণ্যের একক যোগ করতে হবে। তাহলে আগে ছিল 200 একক পণ্য, আরো 400 একক ক্রয় করেছি, মোট পণ্য হয়ে গিয়েছে 600 একক। আগে ছিল 8,714 টাকা মূল্যের পণ্য, এখন আরো নতুন করে ক্রয় করেছি 19,000 আর 8,714 যোগ হয়ে মোট মূল্য হচ্ছে 27,714
14, মানে 600 একক পণ্যের মোট মূল্য হচ্ছে 27,714। তাহলে গড় মূল্য কত? এই 27,714কে 600 দিয়ে 27,714 টাকাকে 600 একক দিয়ে যখন আমরা ভাগ করব তাহলে ভাগফল আসবে 46.19 টাকা। এটি হচ্ছে এই 600 একক পণ্যের গড় মূল্য। তাহলে গড় মূল্য দাঁড়াচ্ছে 46.19 টাকা। 20 তারিখে এসে আমাদের কাছে 600 একক পণ্য আছে, গড় দাম হচ্ছে 46.19 টাকা, মোট মূল্য 27,714 টাকা। এরপরে দেখো 25 তারিখে আমরা বিক্রয় করেছি। বিক্রয়ের ক্ষেত্রে খুবই সহজ, কারণ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের কাছে কিন্তু একাধিক দরের কোনো পণ্য নাই, একটাই দর, আমরা গড় দাম বের করেছি। এই গড় মূল্যেই কিন্তু আমাদের যত একক পণ্য বিক্রয় করব তার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণীত হবে। তাহলে 400 এককের মূল্য বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য যে দর সেটি হচ্ছে গড় মূল্য যেটি আছে 46.19 টাকা। তাহলে 400 একক পণ্য 46.19 দ্বারা যখন আমরা গুণ করব মূল্য আসবে 18,476 টাকা। এটি হচ্ছে 400 একক পণ্যের বিক্রিত পণ্যের ব্যয়। এবং 400 একক পণ্য বিক্রয় করার পরে আমাদের কাছে আর এই 600 একক থেকে 400 একক চলে গেলে আর থাকবে 200 একক পণ্য। গড় মূল্য হচ্ছে 46.19 টাকা করে, মোট মূল্য 9,238 টাকা। এই হচ্ছে 25 তারিখে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। এরপরে আমরা আবার পণ্য ক্রয় করেছি 30 তারিখ। 30 তারিখে ক্রয় হচ্ছে 300 একক 50 টাকা করে, 15,000 টাকা। এবং এই 300 একক পণ্যের যদি আমরা গড় মূল্য বের করি তাহলে দেখো গড় মূল্য 300 একক নতুন করে আমরা ক্রয় করেছি, আর আগে থেকে ছিল 200 একক। 300 আর 200 মিলে হচ্ছে 500 একক। আগে থেকে মূল্য ছিল আমাদের 9,238 টাকা, তার সাথে আরো 15,000 টাকার মূল্য যোগ হলে হবে 9,238, আর 15,000 মিলে হচ্ছে 24,238। এবং 24,238কে যথারীতি এই 500 একক মানে মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করলে আমরা গড় মূল্য পাবো। এবং জুলাইয়ের 30 তারিখে আমাদের গড় মূল্য 48.476 টাকা। এই হচ্ছে গড় পদ্ধতিতে আমরা যখন কোনো পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করব মাল খতিয়ানের সাহায্যে, তখন আমরা এই প্রক্রিয়ায় বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করে থাকি। তাহলে দেখো আমরা আজকের যে ক্লাস সেই ক্লাসটি সহ বিগত 3টি ক্লাসে একটি অঙ্কের সাহায্যে বা একটি প্রশ্নের সাহায্যে আমরা কিভাবে মাল খতিয়ানের সাহায্যে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে হয় তা করেছি। এবং এখানে 3টা অঙ্কের মাধ্যমে আমরা 3টা পদ্ধতি শিখতে পারি, যে ফাইফো পদ্ধতিতে কিভাবে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, লাইফো হলে কিভাবে করতে হবে, এবং গড় পদ্ধতি হলে কিভাবে নির্ণয় করতে হবে। এটির সাথে আর নতুন করে যে বিষয়গুলি যুক্ত হতে পারে, ক্রয়কৃত পণ্য যখন আমরা ক্রয় করি সেটি ফেরত থাকতে পারে। যদি ফেরত দেওয়া হয়, মনে রাখবা ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয়, আমাদের সবসময় একটি জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা এই মাল খতিয়ান প্রস্তুত করব সেখানে প্রাপ্তির ঘরে বা ক্রয়ের ঘরে আমরা কিছু বসাবো কখন, যদি দেখা যায় যে মজুদ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা যদি ক্রয় করি তখন এই ক্রয়ের ঘরে বা এটিকে আমরা প্রাপ্তির ঘরও লিখতে পারি, এই ঘরে বসবে। আবার আমরা পণ্য বিক্রয় করার পর সেই বিক্রিত পণ্য যদি ফেরত আসে, আমরা যে পণ্য বিক্রয় করেছি কোনো কারণে যদি এরকম হয় বিক্রিত পণ্য ফেরত এসেছে, তাহলে কিন্তু এই ক্রয়ের ঘরে বসাতে হবে। এবং ক্রয়ের ঘরে বসানোর পরে মজুদের পরিমাণকে বাড়াতে হবে। তাহলে বিক্রিত পণ্য ফেরত আসতেই পারে। বিক্রিত পণ্য যখন ফেরত আসে তখন সেই বিক্রিত পণ্যের বা ফেরতকৃত পণ্য, যে পণ্যগুলি বিক্রয় করার পর ফেরত আসবে, সেই পণ্যের ক্রয় মূল্যটা নিরূপণ করতে হবে। কিভাবে? আমরা যে পণ্যগুলি বিক্রয় করেছি, যেই দরে বিক্রয় করেছি, যদি আমাদেরকে বলে দেওয়া হয় ওই তারিখের পণ্য ফেরত এসেছে, তাহলে ওই নির্দিষ্ট তারিখে যেই দরে আমরা বিক্রয় করেছি সেই দরটিকে বিক্রিত পণ্যের ফেরতকৃত পণ্যের ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। এবং নতুন করে আবার আমাদেরকে মজুদ নির্ণয় করব। মজুদের ক্ষেত্রে মোট এককের সাথে একক যোগ করে দিব, মূল্যের সাথে মূল্য যোগ করে নতুন করে গড় মূল্য বের করব। ফাইফো বা লাইফো পদ্ধতি যদি হয় তাহলে যেই দামে আমরা পণ্য
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছিলাম। ফেরত আসলে যদি তারিখ বলে দেওয়া হয় ওই নির্দিষ্ট তারিখ থেকে ওই নির্দিষ্ট তারিখের বিক্রিত পণ্য ফেরত এসেছে, তাহলে ওই নির্দিষ্ট তারিখে যেই দরে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করা হয়েছিল সেই দর ফেরতকৃত পণ্যের ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। আর যদি কোন বিক্রয়ের তারিখ থেকে বা কোন বিক্রয় হতে ফেরত এসেছে তা বলা না হয়, তাহলে সর্বশেষ মানে যেই তারিখে ফেরতের কথা বলবে সেই তারিখের আগে সর্বশেষ যে তারিখে বিক্রয় হয়েছে সেই বিক্রিত পণ্য থেকে ফেরত এসেছে মনে করে বিক্রিত পণ্যের মানে ফেরতকৃত পণ্যের ক্রয় মূল্য দেখাতে হবে। আর আমরা তাহলে বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রয়ের ঘরে বসাতে হবে। তোমরা এরপরে এই ধরনের অনেক প্রশ্নের বিক্রয় ফেরত পেতে পারো। আর ক্রয়কৃত পণ্য কিন্তু আমরা ফেরত দিতে পারি। যদি আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দেই তাহলে কিন্তু আমাদের মজুদ কমে যাবে। ক্রয়কৃত পণ্য যখন ফেরত দিব মজুদ কমে যাওয়া দেখানোর জন্য অবশ্যই একবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে বসাতে হবে। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে বসলেই যে সেটি বিক্রিত পণ্যের ব্যয় হবে তা নয়। ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দেই সেই কারণেও বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে বসতে পারে। আবার আমরা যে পণ্য কিনে এনেছি বিক্রয়ের উদ্দেশ্যে সেই পণ্য অনেক সময় শর্ট হতে পারে, ঘাটতি পড়তে পারে। ঘাটতি পড়লেও কিন্তু আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে লিখতে হয়। মানে মজুদ কমে যাবে, সেটি যেই কোনো কারণে যদি কমে যায় সেটা বিক্রয় করলেও কমতে পারে, কোনো কারণে মাল হারিয়ে গেলেও কমতে পারে। আবার আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিলেও আমাদের মজুদ কমতে পারে। যেই কারণেই মজুদ কমুক না কেন বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে একবার বসাতে হবে। তাহলে ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দিব সেই ফেরতকৃত পণ্য কত তারিখের ক্রয়কৃত পণ্য থেকে ফেরত দেওয়া হয়েছে বা হচ্ছে সেটি যদি প্রশ্নে বলা না থাকে তাহলে আমরা সর্বশেষ মানে যেই তারিখে আমরা ফেরত দিচ্ছি সেই তারিখের আগের সর্বশেষ ক্রয় যেই তারিখে ছিল সেই তারিখের ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হচ্ছে বলে মনে করতে হবে এবং ওই তারিখে যেই দরে আমরা ক্রয় করেছি সেই দরেই ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হচ্ছে মনে করতে হবে। তাহলে ক্রয় ফেরত যদি থাকে বা ঘাটতি যদি থাকে তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে একবার বসাবো এবং মজুদের পরিমাণ কমবে। আর বিক্রিত পণ্য যদি ফেরত আসে তাহলে ক্রয়ের ঘরে একবার বসবে, আবার মজুদের পরিমাণ বাড়বে। পরবর্তী ক্লাসে এই ধরনের একটা গাণিতিক সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব যেখানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত সবকিছুই থাকবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা বাসায় এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলি আছে ফাইফো লাইফো গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুতের মাধ্যমে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত প্রশ্নগুলির সমাধান করবে এবং বিগত বছরে যে প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেগুলি সমাধান করার চেষ্টা করবে এবং সমাধান করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যায় পড়ো, কোথাও বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।